এই শুক্রবার ভোর 6টায় কানাডার এগেনস্টে ম্যাচ দিয়ে নিজেদের কোপা আমেরিকার শিরোপা রক্ষার লড়াইয়ে নামছে আর্জেন্টিনা। এবারের কোপাতে আর্জেন্টিনা কেমন ট্যাকটিক্সে খেলবে, ক্যাপ্টেন লিওনেল মেসির ভূমিকা সেখানে কেমন থাকবে এবং 2026 বিশ্বকাপকে মাথায় রেখে আর্জেন্টিনা কিভাবে খেলছে, কোচ লিওনেল স্কালোনি কি ভাবছেন, সব কিছুর ট্যাকটিক্যাল একটা ব্লুপ্রিন্ট আমরা এই কোপার টুর্নামেন্ট থেকেই কিন্তু দেখতে পারবো। সো আর্জেন্টিনা এই কোপায় কেমন খেলতে পারে সেটা নিয়ে ডিসকাস করার জন্য আজকের এই আয়োজন। আমাদের সঙ্গেই থাকুন। 2022 বিশ্বকাপেই আপনারা সবাই দেখেছেন যে আর্জেন্টিনা ট্যাকটিক্যালি কতটা ফ্লেক্সিবল টিম। প্রতিপক্ষর শক্তিমত্তার উপরে বিবেচনা করে তারা তাদের কৌশল ঠিক করে এবং ম্যাচ যখন চলতে থাকে তখন দলের যে ধরনের খেলোয়াড় দরকার, যে ধরনের ফরমেশন দরকার, যে ধরনের ট্যাকটিক্স দরকার, কোচ লিওনেল স্ক্যালোনি সেটাই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। যে কারণে আপনাদের অবশ্যই খেয়াল আছে যে আর্জেন্টিনা কিন্তু কোনো ফিক্সড ফরমেশনে গোটা টুর্নামেন্ট কিন্তু খেলেনি, বরং এক একটা ম্যাচে এক একটা ফরমেশন মাথায় নিয়ে এক একটা ট্যাকটিক্সে তারা খেলেছে। তারা যেরকম 4-3-3 ফরমেশনেও খেলেছে, আবার সে এখান থেকে একজন অ্যাটাকারকে বাদ দিয়ে একজন মিডফিল্ডারকে এভাবে ইন্ট্রোডিউস করে তারা 4-4-2 ফরমেশনেও খেলেছে। আবার অনেক সময় দেখা গিয়েছে যে একজন মিডফিল্ডারকে বসিয়ে রেখে উল্টা আরেকজন ডিফেন্ডারকে ইন্ট্রোডিউস করে তারা এইভাবে অনেকটা থ্রি ম্যান ব্যাকলাইনে ফাইভ ম্যান ফরমেশনে বা পাঁচজন ডিফেন্ডারকে নিয়েও কিন্তু এভাবে তারা খেলেছে, 5-3-2 বা 3-5-2 যেই ছকই বলুন না কেন তারা খেলেছে। এবং গোটা টুর্নামেন্টেই কিন্তু আমরা দেখেছি যে এইরকম ফ্লেক্সিবল বিভিন্ন ফরমেশনে আমরা আর্জেন্টিনাকে দেখেছি। সো এবারের কোপা আমেরিকাতেও কি আমরা সেরকম কিছু দেখব কিনা, এই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। আর্জেন্টিনায় গ্রুপে যেসব প্রতিপক্ষ রয়েছে এবং কোপা আমেরিকাতে সাধারণত যে ধরনের শক্তিশালী দল খেলে থাকে, লিওনেল স্কালোনি ইজ আ ভেরি মাচ রিয়াকশনারি কোচ। সো তিনি বিশ্বকাপে যে কৌশল তাকে সর্বোচ্চ সাফল্য এনে দিয়েছে, এই কোপা আমেরিকাতেও সেটাই হবে, এটা অনুমান করাটা খুব বেশি কষ্টের কিছু নয়। সো আমরা এবারের কোপাতেও এরকমটাই দেখব যে বিভিন্ন প্রতিপক্ষের শক্তিমত্তার উপরে ডিপেন্ড করে আর্জেন্টিনা একটা ফ্লুইড এবং একটা ফ্লেক্সিবল কৌশল নিয়ে খেলছে, বিভিন্ন ফরমেশনে খেলছে, কোনো স্ট্রিক্ট কোনো ফরমেশন নিয়ে খেলছে না। তাও একটা কমন প্যাটার্ন থাকে খেলার মধ্যে। সো এই কোপা আমেরিকার মধ্যে আর্জেন্টিনার খেলার কমন প্যাটার্নটা কি থাকবে আসুন একটু দেখে নেওয়া যাক। আমার কাছে যেটা মনে হচ্ছে, আর্জেন্টিনার কমন প্যাটার্নের কথা যদি আমরা চিন্তা করে থাকি, সেক্ষেত্রে আর্জেন্টিনা উইল বি প্লেইং ইন আ 4-3-3 ফরমেশন। এই যে এখন আমি যেভাবে স্কোয়াডটাকে সাজিয়েছি, এরকমই আর্জেন্টিনার সাধারণত থাকার কথা প্রত্যেকটা ম্যাচে 4-3-3 ফরমেশনে। এরপরে যে ম্যাচে একটা মিডফিল্ডারের বেশি প্রয়োজন হবে তখন একজন বাড়তি মিডফিল্ডার খেলবে একজন এক্সট্রা অ্যাটাকারের এক্সপেন্সে। আবার যখন একজন এক্সট্রা অ্যাটাকারের দরকার হবে তখন একজন ডিফেন্ডার বা একজন মিডফিল্ডারকে বসিয়ে রেখে এক্সট্রা অ্যাটাকার খেলানো হবে। বাট প্রিডমিনেন্টলি আর্জেন্টিনা শুড বি প্লেইং ইন আ 4-3-3 ফরমেশন। এখন 4-3-3 ফরমেশনে গোলকিপারের জায়গায় এমিলিয়ানো মার্তিনেজের জায়গা পাকা। কেন পাকা? আমার মনে হয় 2024 সালে এসে সেই জিনিসটা এক্সপ্লেন করার কোনো কিছু নেই। ডিফেন্সিভ যে লাইন, সে লাইনটাও মোটামুটি পরিচিতই থাকবে। লেফট ব্যাক এর জায়গায় আমরা মার্কাস অ্যাকুনিয়াকে দেখার সম্ভাবনা সবচাইতে বেশি। আমরা নিকোলাস তাগলিয়াফিকোকে রাখছি না, বিকজ গত 1-1.5 বছরে স্পেশালি আফটার দ্য ওয়ার্ল্ড কাপ আমার মনে হয় না নিকোলাস তাগলিয়াফিকোর ফর্মের খুব বেশি উন্নতি হয়েছে। সো তার জায়গাতে বিশ্বস্ত অ্যাকুনিয়াকেই আমরা লেফট ব্যাকে দেখতে পারবো বলে আমার কাছে যেটা মনে হয়। অ্যান্ড রাইট ব্যাক হিসাবে তাগলিয়াফিকোর ঠিক উল্টো ভাগ্য হয়েছে নাহুয়েল মলিনার।
গত 1-1.5 বছরে তিনি ক্লাব ক্যারিয়ারেও বেশ উন্নতি করেছেন, ট্যাকটিক্যালিও অনেক বেশি মানে ইমপ্রুভ করেছেন, বোথ ডিফেন্সিভলি অ্যান্ড অ্যাটাকিংলি। সো রাইট ব্যাক হিসেবে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে নাহুয়েল মলিনা উইল বি প্লেইং। অ্যান্ড আর্জেন্টিনার যেসব রাইট ব্যাক আছে তাদের মধ্যে মলিনার সঙ্গে কিন্তু মেসির কানেকশনটা অনেক ভালো হয়, বিকজ মলিনা যেহেতু ডিফেন্সিভলি সলিড এবং প্রয়োজন মতো উপরে ওঠানামা করতে পারেন। মলিনা যদি উপরে ওঠানামা করতে পারেন সফলভাবে, তাহলে ইট হেল্পস মেসি টু রোম ফ্রিলি ইন দিজ জোনস, যেই জোনগুলোতে মেসি তার এফেক্টিভনেস সম্পূর্ণটা দেখাতে পারেন। সো আমার কাছে যেটা মনে হয় যে মলিনা উইল বি প্লেইং এজ আ রাইট ব্যাক। নাও লেটস টক অ্যাবাউট দ্য সেন্টার ব্যাক রোলস। সেন্টার ব্যাক হিসাবে ক্রিস্টিয়ান রোমেরো অবশ্যই খেলবেন। তিনি গত বিশ্বকাপেই নিজের প্রয়োজনীয়তা বুঝিয়ে দিয়েছেন, গত কোপা আমেরিকাতে নিজের প্রয়োজনীয়তাটা বুঝিয়ে দিয়েছেন। সো রোমেরো ইজ আনড্রপেবল। এখন রোমেরোর সঙ্গে পার্টনারশিপে কে যাবেন সেন্ট্রাল ডিফেন্সে? আমরা গত কোপা এবং গত ইউরোতে যে জিনিসটা আমরা গত কোপা এবং গত বিশ্বকাপে যে জিনিসটা দেখেছি, রোমেরোর সাথে অলওয়েজ নিকোলাস ওটামেন্ডি থাকেন, অ্যান্ড দে কাইন্ড অফ কমপ্লিমেন্ট ইচ আদার ভেরি ওয়েল, এবং যে কারণে আর্জেন্টিনা কোপা এবং বিশ্বকাপ কিন্তু জিতেছে। কিন্তু দেন এগেইন ওটামেন্ডির ফর্ম নিয়ে সবসময়ই হালকা পাতলা প্রশ্ন ছিল, সংশয় ছিল। আর এখন তো তার বয়স আরও বেড়েছে, মানুষের বয়স তো আর দিন দিন কমে না, তার বয়সও বেড়েছে। সো আমার কাছে যে জিনিসটা মনে হয় যে লেফট সেন্টার ব্যাকের জায়গায় আর্জেন্টিনা দলে এখন আরও অনেক যোগ্য সেন্টার ব্যাক চলে এসেছে নিকোলাস ওটামেন্ডির জায়গায়। সো ওটামেন্ডি ক্যান বি রিপ্লেসড উইদাউট এনি কাইন্ড অফ টেনশন right now, and that defender can be লিসান্দ্রো মার্টিনেজ। অত্যন্ত ভোকাল একজন ডিফেন্ডার, অত্যন্ত লিডারশিপ কোয়ালিটি সম্পন্ন একজন ডিফেন্ডার, যিনি কিনা পিছন থেকে বল পায় অত্যন্ত দক্ষ, যিনি কিনা অনেক সময় সামনে এসে প্রায় মিডফিল্ডারের ভূমিকাও নিশ্চিন্তে পালন করতে পারে, বিকজ ইজ দ্যাট গুড অন দ্য বল। সো লিসান্দ্রো মার্টিনেজের সঙ্গে ক্রিস্টিয়ান রোমেরোর একটা জুটি আমরা এই কোপাতে দেখতে পারি। এবং কোচ লিওনেল স্কালোনি যদি লিসান্দ্রোর সঙ্গে রোমেরোর পার্টনারশিপটা এখন থেকেই নিয়মিত খেলানো শুরু করেন, তাহলে সেটা কিন্তু 2026 সালের বিশ্বকাপেও আর্জেন্টিনার জন্য অনেক ভালো হবে, বিকজ 2026-এ অবশ্যই নিকোলাস ওটামেন্ডি আর্জেন্টিনার হয়ে খেলবেন না। সো ভবিষ্যতের দিকে তাকিয়ে হলেও এই চেঞ্জটা লিওনেল স্কালোনির আনা উচিত বলে আমি মনে করি। শুধু তাই নয়, আর্জেন্টিনার যদি কখনো কখনো লেফট ব্যাকেও সমস্যা থাকে, বা আর্জেন্টিনা যদি কখনো কখনো 3-5-2 বা 5-3-2 ফরমেশনও খেলে থাকে, তাহলে এই জোনগুলোতেও কিন্তু লিসান্দ্রো মার্টিনেজ অনেক ভালো খেলতে পারেন, অ্যান্ড তিনি কিন্তু একজন লেফট ব্যাক এর জায়গাতেও কিন্তু অনেক ভালো খেলতে পারেন, যেটা কিনা আমরা আয়াক্সে দেখেছি। আয়াক্সে কিছু কিছু ম্যাচে তিনি দুর্দান্ত লেফট ব্যাক হিসাবেও খেলেছেন। সো এইসব ট্যাকটিক্যাল ভার্সেটাইলিটির জন্য কিন্তু ওটামেন্ডির থেকে লিসান্দ্রো মার্টিনেজ অনেক ভালো। সো এখন আসা যাক মিডফিল্ডের ব্যাপারে। মিডফিল্ডে আর্জেন্টিনার মিডফিল্ড লকড। ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং ডি পল তিনজনই খেলছেন। তিনজনই অল অ্যাকশন মিডফিল্ডার। তারা পেছন থেকে বল রোটেশন যেমন করতে পারেন, পেছন থেকে ইনসাইসিভ পাস যেমন দিতে পারেন, একই সঙ্গে বল ক্যারি করে সামনেও নিয়ে যেতে পারেন, এবং তারা মানে খেলার যে ডিফেন্সিভ অ্যাসপেক্টস, মানে ট্যাকল করা, ইন্টারসেপ্ট করা, ধাক্কাধাক্কি করা, প্রেস করা, এইসব জিনিসপত্রগুলো অনেক ভালো করতে পারেন, তিনজনই করতে পারেন। সো এই তিনটা মিডফিল্ডার কাইন্ড অফ কমপ্লিমেন্টস ইচ আদার ভেরি ওয়েল। কিন্তু এখন সমস্যা যেটা হলো যে এনজো ফার্নান্দেজ খুব সম্ভবত এখনই আর্জেন্টিনার হয়ে খেলার জন্য সেরকম প্রস্তুত নন। তিনি স্কোয়াডে আছেন, কিন্তু দেখা যাবে যে 2-3টা ম্যাচ পরে আস্তে আস্তে লিওনেল স্কালোনি খুব সম্ভবত তাকে স্কোয়াডে ইন্টিগ্রেট করছেন। এখন এনজো ফার্নান্দেজ যদি না খেলেন, তাহলে সেই জায়গাতে কে খেলবেন? আমার কাছে যেটা মনে হচ্ছে যে সেই জায়গাতে খেলার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত খেলোয়াড় লিয়ান্দ্রো পারেদেসও কিন্তু গত 1-1.5 বছর ধরে তার খেলার মধ্যে একটা কনসিস্টেন্ট উন্নতির ছাপ আমরা দেখতে পাচ্ছি। সো এই একদম
ইন দ্য মিডল অফ দ্য পার্ক ডিফেন্সিভ মিডফিল্ডারের এই জায়গাটাতে আমরা কিন্তু পারাদেসকে দেখতে পারি যতক্ষণ না পর্যন্ত এনজো ফার্নান্দেজ ফিট হচ্ছেন। অ্যান্ড সামনে একটু বাম দিকে অবশ্যই অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার খেলবেন। তিনি কত জোস খেলেন এবং পেছন থেকে বল ক্যারি করে সামনে নিয়ে যাওয়ার জন্য এবং ক্রিয়েটিভিটি দেখানোর জন্য তিনি কতটা দক্ষ, এই জিনিসটা নতুন করে বলার কিছু নাই। আর ডান দিকে ডি পল থাকেন দেখেই কিন্তু মেসি স্বাধীনভাবে তার ক্রিয়েটিভিটি দেখাতে পারেন। আর মেসির বয়স আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে, যত বয়স বাড়ছে তার কিন্তু ওই ডিফেন্ড করার ইচ্ছা, প্রেস করার ইচ্ছা তত বেশি কমতেছে। সো এখন আরও বেশি মেসিকে ডিফেন্সিভলি সাহায্য করতে হবে। আর রদ্রিগো ডি পল যদি এই জায়গাগুলোতে থাকেন এবং নাহুয়েল মলিনা যদি এইভাবে ওভারল্যাপ করতে থাকেন তাহলে কিন্তু মেসির এই ডিফেন্সিভ রেসপন্সিবিলিটি অনেক বেশি কমে যায়। সো এই জিনিসটাও ইনশিওর করার জন্য মিডফিল্ডের ডান দিকে আমার কাছে যেটা মনে হয় রদ্রিগো ডি পলের খেলা অনেক বেশি দরকার। অ্যান্ড এই 2024 সালে এসে আনহেল দি মারিয়া আর্জেন্টিনার জন্য কতটুকু ইম্পর্টেন্ট সেই জিনিসটা নতুন করে বলার কিছুই নেই। হি ইজ দ্য অনলি মিডফিল্ডার অ্যান্ড ফরওয়ার্ড অ্যাপার্ট ফ্রম লিওনেল মেসি যার কিনা ওই ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং রয়েছে যে কখন সাইড লাইন বরাবর খেলতে হয়, কখন বক্স টু বক্স খেলতে হয় এভাবে, কখন ডি বক্সে ঢুকতে হয় এবং কখন ডিরেক্টলি ড্রিবল করে এইভাবে অ্যাটাকিং মিডফিল্ডার এবং স্ট্রাইকারদের সঙ্গে কম্বাইন করতে হয়। সো এই বয়সেও আনহেল দি মারিয়া আর্জেন্টিনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মিডফিল্ডার। সো আর্জেন্টিনার এই দলটাতে দুর্বলতা যদি আমরা বলি তাহলে অবশ্যই এনজো ফার্নান্দেজের ওইটার কথা বলতেই হবে, যেহেতু উনি শুরুতে কয়েকটা ম্যাচ খেলছেন না, সো তার জায়গাতে লিয়ান্দ্রো পারেদেস খেলবেন। সো দ্যাট ইজ আ উইকনেস অফ দিস আর্জেন্টিনা টিম। অ্যান্ড আরেকটা যেটা জিনিস, আর্জেন্টিনা যতগুলো উইঙ্গার রয়েছে তারা কেউই কিন্তু সেভাবে ওই পিচের উইডথ মেনটেন করে খেলতে পারে না, সাইড বরাবর মেনটেন করে খেলতে পারে না, এক ডি মারিয়া ছাড়া। হ্যাঁ, সো এটা কেন খেলতে পারে না, এটার পেছনে সবচেয়ে বড় কারণ হলে গিয়ে সবাই তো ওই ছোটোবেলা থেকে লিওনেল মেসিকে আইডল মেনেই তো বড় হয়েছে। সো মেসি যেভাবে খেলতে চায় সবাই ওই একই রকমভাবে এইসব জোনগুলোতে অপারেট করতে করতে অভ্যস্ত। তারা কেউই কিন্তু এই সাইড লাইন বরাবর সাধারণত খেলতে চায় না, মেসিকে দেখে দেখে যেহেতু তারা বড় হয়েছে। তাই আর্জেন্টিনার এই দলটাতে একজন বাদে এমন কোনো উইঙ্গার নাই যে কিনা এই সাইড লাইন বরাবর জায়গাগুলোটাকে কভার করতে পারে এবং একজন পেসি সাইড লাইন ভিত্তিক উইঙ্গার হিসাবে দায়িত্ব পালন করতে পারে, এক্সেপ্ট ফর ওয়ান। সেটা কে? সেটা হলো এমন একজন উইঙ্গার যে কিনা লিওনেল মেসি নয় বরং ক্রিস্টিয়ানো রোনালদোকে আইডল মেনে বড় হয়েছেন। দ্যাট ইজ আলেহান্দ্রো গার্নাচো। স্পেনের মাদ্রিদে জন্ম নেয়া এই উইঙ্গার ম্যানচেস্টার ইউনাইটেডে বর্তমানে খেলছেন, যে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেডে আগে ক্রিস্টিয়ানো রোনালদো খেলতেন। সো রোনালদো ছোটবেলায় যেভাবে খেলতেন গার্নাচো কিন্তু এখন সেভাবেই খেলেন, সাইড লাইন ভিত্তিক একজন উইঙ্গার। আর্জেন্টিনার অলিম্পিক স্কোয়াডে লিওনেল স্ক্যালোনি গার্নাচোকে পাঠাননি, বরং তাকে সঙ্গে করে নিয়ে এসেছেন এই কোপা আমেরিকাতে। কেন নিয়ে এসেছেন সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, বিকজ হি ইজ দ্য অনলি উইঙ্গার ইন দিস আর্জেন্টিনা টিম দ্যাট ক্যান মেনটেইন উইডথ। সো এই জিনিসটা আর্জেন্টিনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্ড আর্জেন্টিনার এই টিমের যদি আরেকটা উইকনেস থেকে থাকে সেটা হলো গিয়ে আর্জেন্টিনাকে খুবই এফেক্টিভলি যদি প্রেস করা হয় তাহলে আর্জেন্টিনা কিন্তু তাদের নিজের স্বাভাবিক কম্বিনেশন প্লেটা খেলতে পারে না এবং যে কারণে তারা তখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, যেটা কিনা আমরা কিছুদিন আগেই উরুগুয়ের এগেনস্টে ম্যাচটাতে দেখেছিলাম। মার্সেলো বিয়েলসার উরুগুয়ের এগেনস্টে আর্জেন্টিনা ম্যাচটা খেলতে নামলে আমরা দেখতে পাই যে উরুগুয়ে খুবই এফেক্টিভলি আর্জেন্টিনাকে প্রেস করছে এবং আর্জেন্টিনাকে তাদের স্বাভাবিক খেলাটা খেলতে দিচ্ছে না। সো ওই জিনিসটা যদি কোপা আমেরিকাতে হয় তাহলে আর্জেন্টিনাকে আবারও অনেক স্ট্রাগল করতে হবে। এবং এই স্ট্রাগল থেকে মুক্তির উপায় কি, এই কোপা আমেরিকাতে কোচ লিওনেল স্ক্যালোনিকে সেই জিনিসটাই বের করতে হবে। সো আর্জেন্টিনার কোপা আমেরিকার স্কোয়াড এবং সম্ভাব্য ট্যাকটিক্স এটাই। কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনারা আর্জেন্টিনার এই দলটা নিয়ে কী ভাবছেন।